আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউকে অসম্মান করার অধিকার আপনার নেই। সে ভুল করুক, অন্যায় করুক কিংবা মানুষ খুন করুক, যা শাস্তি দেওয়ার আমি দেব, আপনি না। আপনি বাবা হলেও আমি স্বামী। অধিকার কোনো অংশে কম নয়, বরং বেশি। শান্তভাবে শক্ত কণ্ঠে নিজের কথা শেষ করলো পার্থিব। শ্রুতি পার্থিবের শক্ত মুখে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। আসাদ সাহেব গম্ভীর মুখে চেয়ারে বসলেন। নিজের ভাই নিয়াজকে বলল নিচে গিয়ে সব সামাল দিতে। তাদের বলতে আজ কোনো মিটিং হবে না। নিয়াজ সাহেব বেরিয়ে গেলেন। এমনিতেও তার মাথা ঘুরছে। আসাদ সাহেব আমিন শিকদারকে বলল, আপনি চলে যান আজকের মতো, ব্যবসা নিয়ে পরে কথা হবে। আমিন শিকদার মনে মনে একটু ভয় পেল। যদিও বা তার রাগ এখনো কমেনি, তবুও এত বোকার মতো কাজ সে করলো কিভাবে? আসাদ সাহেবের সামনে এমন ব্যবহার করা ঠিক হলো না। তাকে কত ভালো জানতো, অথচ আজ যদি শ্রুতি তাকে উল্টাপাল্টা কিছু বলে ফেলে। আমিন শিকদার কিছু বলতে গেলেও আসাদ সাহেব শুনল না। অগত্য তাকে বেরিয়ে যেতে হলো। আমিন শিকদার যেতে যেতে নিজেকে গালি দিতে লাগলো। বিজনেসের শেয়ার থেকে যদি কোনোভাবে আসাদ সাহেব তার কোম্পানি সরিয়ে দেয়, তাহলে বিশাল লস হয়ে যাবে। তাছাড়া এই কোম্পানির সাথে থাকার লোভেই তো শ্রুতিকে বিয়ে দিয়েছিল, যাতে সম্পর্ক পাকাপোক্ত হয়। এখন যদি সব ভেস্তে যায়, ভাবতে ভাবতেই আমিন সাহেব ঘেমে উঠল চিন্তায়। পার হলো কিছু মিনিট। পিনপতন নীরবতা ভীষণ ভয়ানক লাগলো শ্রুতির। আসাদ সাহেব উঠে এসে তার সামনে দাঁড়ালো। শান্ত কণ্ঠে গম্ভীরভাবে বলল, এমন কিছু তোমার থেকে আশা করিনি, একবার বলতে পারতে? শ্রুতি কেঁপে উঠে চোখ তুলে তাকালো। কিছুক্ষণ আগে তার বাবার গর্জনেও সে কাঁপেনি, অথচ শ্বশুরের গম্ভীর কণ্ঠ যেন তার বাবার চিৎকার চেঁচামেচির থেকেও ভয়ানক ঠেকল। আসাদ সাহেব রুম থেকে বের হয়ে গেল। পার্থিব শান্ত কণ্ঠে বলল, কাজটা কি ঠিক হলো শ্রুতি? শ্রুতি মিনমিন কণ্ঠে বলল, আমার বাবার সফলতা আমি চাই না। বাবার সফলতায় ব্যাঘাত ঘটাতে গিয়ে নিজের স্বামী শ্বশুরের সফলতায় বাধা হয়ে গেলেন। শ্রুতি অশ্রুসিক্ত চোখে চাইল। মানে? এই কাজের দায়িত্বে ছিলাম আমি। এই প্রজেক্টে আমার কতটুকু শ্রম গেছে তা আপনি জানেন না। এই কাজ কমপ্লিট হলে হয়তো আপনার বাবা লাভবান হতো, কিন্তু এর সাথেই জড়িয়ে আছে আমাদের আরেকটা প্রজেক্ট, যেটা আমার ড্রিম, আপনার বাবার ড্রিম। আপনি আপনার বাবাকে ভাঙতে গিয়ে আমাকে ভেঙে দিলেন শ্রুতি। পার্থিব তার স্বভাব অনুযায়ী শান্তভাবে চলে গেল। রুমে দাঁড়িয়ে রইল কেবল শ্রুতি। মাথা আপনি আপনি নিচু হয়ে গেল। সে কি সত্যি তার আব্বুকে কষ্ট দিতে গিয়ে বাবা পার্থিবকেও কষ্ট দিয়ে ফেলল? কিন্তু সে তো কাজটা করেছে বাবার প্রতি রাগ থেকে। যে বাবা তার ভাইয়ের অপারেশনে টাকা দিতে নারাজ, যে বাবা নিজের মাকে চিকিৎসা করাতে নারাজ, তার সফলতা চায় না শ্রুতি। সে তো চায়নি অন্য কারো ক্ষতি হোক, তবুও কেন হলো? সে সবসময় কেন ভুল কাজ করে ফেলে? আচ্ছা, সে তো কাগজগুলো না ছিঁড়লেও পারত, তাহলে তো পার্থিব এত কষ্ট পেত না। পার্থিবের কষ্ট তাকে এত কেন কষ্ট দিচ্ছে? আর বাবা, সেও নিশ্চয় ভীষণ কষ্ট পেয়েছে। সময়গুলো খুব দ্রুতই পার হলো। দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত। প্রতিটা সময় শ্রুতি আতঙ্কে রইল কেউ তাকে বকবে এই ভেবে। একবার মাথায় এলো তানহা তাকে ভীষণ বকবে, আবার মনে হলো আসাদ সাহেব তাকে বকবে, অথচ কেউ বকলই না। আচ্ছা, বাড়ির বাকি সবাইকে কি জানানো হয়েছে যে সে এত বড় একটা অন্যায় করেছে? শ্রুতির মনে হলো জানানো হয়নি। শ্রুতির মন খারাপ হলো। আজ বিকালে সে আসাদ সাহেবকে চা দিয়ে যায়নি, অন্যান্য দিন যায়। কাজটা তার কাছে আবশ্যিক ধরনের একটা কাজ। কাজটা করে সে ভীষণ আনন্দ নিয়ে, যত্ন নিয়ে, অথচ আজ করতে পারেনি। আরো কষ্টের ব্যাপার, আসাদ সাহেব ডাকেননি। কেন ডাকলো না? রাগ করেছে বলেই ডাকেনি, নয়তো ডাকতো। কিছুদিন আগেও সে ভুলে গেছিল চা নিয়ে যেতে। তানহা বেগম এসে তাকে ডেকে নিয়ে গেছে। শ্বশুরের রুমে ঢুকতেই প্রশ্ন করেছিল, আজ আসছিলে না কেন মা? ব্যস্ত ভীষণ? শ্রুতির ভীষণ রকমের মন খারাপ হলো। শ্রুতির পাশে নিঃশব্দে এসে দাঁড়ালো পার্থিব। শ্রুতি বুঝেও কিছু বলল না। লজ্জা লাগছে ভীষণ। এত বড় অন্যায় সে না করলেও পারত। পার্থিব শ্রুতির দিকে তাকিয়ে বলল, গল্প শুনবেন শ্রুতি? শ্রুতি প্রশ্নটা বুঝেও বুঝল না, কেবল তাকিয়ে রইল পার্থিবের দিকে। পার্থিব কৃত্রিম হেসে বাইরে তাকিয়ে বলতে লাগলো, শ্রুতি, আমি আপনাকে ভালোবেসে বিয়ে করিনি। বিয়ের পর ভালোবেসেছি একটু একটু করে। প্রথমে ভালো লাগা, পরে মায়া, এর সাথে যত্ন, দায়িত্ব, রাগ, অভিমান সব মিলে কিভাবে যেন ভালোবাসা হয়ে গেল শ্রুতি। আমি বুঝতেই পারলাম না। বুঝলাম চট্টগ্রাম গিয়ে বুঝতে পারলাম আপনাকে ছাড়া আমার চলবে না। মানুষ বলে প্রথম দেখায় হুট করে যে ভালোবাসা হয় সেটাই নাকি গভীর ভালোবাসা। আমি কথাটা মানি না। প্রথম দেখায় হয়তো ভালোবাসা হয়, তবে সেখানে কোনো মায়া থাকে না। কথার এই পর্যায়ে পার্থিব থেমে গেল। শ্রুতির দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, আমি আপনাকে অনেক যত্ন নিয়ে ভালোবেসেছি শ্রুতি।
আপনার প্রতি নিজের ভালোবাসা রেখেছি একদম স্বচ্ছ পানির মতো। নিজের সবটুকু দিয়ে খেয়াল রেখেছি আমার ভালোবাসাতে যাতে ছোট্ট ময়লাও না পড়ে। অথচ আমি হয়তো আপনাকে ঠিকঠাকভাবে ভালোবাসতে পারিনি। আপনি আজ যা করেছেন তাতে আমার বাবা কতটুকু কষ্ট পেয়েছে তা আর বলতে চাইছি না। আমার কাছে আপনি যেমন সত্য, তেমনি আমার বাবা, আমার পরিবারও সত্য। আমি কখনো চাইনি আমার পরিবার আমার কারণে কষ্ট পাক, অথচ আজ তাই হলো। আমার উছিলায় আপনার কারণে কষ্ট পেল। আপনি আমাকে ভেঙে দিলেন শ্রুতি, বাবার সামনে আমাকে ছোট করলেন। পার্থিব ভীষণ বড় করে শ্বাস নিল, যার আওয়াজ এলো শ্রুতির কান পর্যন্ত। শ্রুতি বারান্দায় রেলিং ধরল শক্ত করে। পার্থিব রুমে যেতে গিয়েও থেমে গেল, শ্রুতিকে ঘোরালো নিজের দিকে। শ্রুতি এতক্ষণ পার্থিবের দিকে তাকায়নি, তাকিয়ে দেখলো পার্থিবের গায়ে এখনো সেই পাঞ্জাবি। পার্থিব শ্রুতির গালে ভীষণ আদুরে ভঙ্গিতে হাত রেখে বলল, আপনি এখানে ভালো নেই শ্রুতি, খারাপ থাকুন কখনো চাইনি, চাইবো না। আপনি চাইলে চলে যেতে পারেন, আমি আপনাকে অনুমতি দিলাম। কেউ আপনাকে কিচ্ছু বলবে না, আপনি শুধু ভালো থাকুন। তাছাড়া আপনি তো আমাকে ভালোবাসেন না, শুধু এখানে থেকে কষ্ট করছেন। শ্রুতি স্তব্ধ হয়ে পার্থিবের কথা শুনল। পার্থিব যেতেই দু চোখ বেয়ে নেমে গেল ঢল। এটা কি বলল পার্থিব? তাকে চলে যেতে বলল? এত রাগ তার? ভীষণ অভিমান হলো শ্রুতির। ঠিক করলো সকালবেলাতেই চলে যাবে, থাকবে না সে এখানে, লাগবে না কারো ভালোবাসা। ভাবতে ভাবতে নিজের চোখের পানি মোছার চেষ্টা করলো। কি এত পানি পড়ছে কেন? এই পৃথিবীতে বহু ধাঁচের, বহু প্রকৃতির মানুষ আছে। প্রতিটি মানুষ জন্মেছে নিজেদের আলাদা বৈশিষ্ট্য নিয়ে, আলাদা দোষ নিয়ে, আলাদা গুণ নিয়ে। কেউ কোনো অংশে কারোর থেকে কম নাই, বরং বেশি। শ্রুতিও জন্মেছে তার ধাঁচে। সে হুটহাট রেগে ওঠে, অল্পতে চোখের পানিতে বন্যা বইয়ে দেয়। নিজের দোষ হলেও সে নিজের দোষ কম দেখে। ককে কলকাতা বানানো তার প্রধান এবং প্রিয় কাজ। সবচেয়ে প্রধান কাজ অভিমান করা। তার অভিমান যৌক্তিকের চেয়েও হয় বেশি অযৌক্তিক। এই যেমন এখন সে পার্থিবের উপর এক আকাশ অভিমান নিয়ে ব্যাগে জামা কাপড়ের স্তূপ বানাচ্ছে। পার্থিব অফিসে চলে গেছে, এখন সেও চলে যাবে, থাকবে না এখানে। মানছে সে ভুল করেছে, তাই বলে চলে যেতে বলবে? শ্রুতি কাউকে বলে বের হলো না, বাড়ির গাড়িটাও সে নিল না। নিজেই কোনো রকমে ব্যাগ টানতে টানতে পৌঁছে গেল বাড়িতে। বাড়িতে? তার বাড়িতে? হ্যাঁ, তার বাড়িতে। না, তার বাড়িতে নয় তো, এটা আমিন শিকদারের বাড়ি। শ্রুতি প্রথমে ভেবেছিল সে বিভার বাড়িতে যাবে, কিন্তু যায়নি। তার মাথায় এলো যে সে যদি যায় তাহলে তো সেখানেই থাকতে হবে। আপা আসতে দিবে না। আপা শ্বশুর বাড়িতে তেমন বড় নয়, এমনিতেই হামিম আছে। আবার সেও যদি যায় হুলস্থুল কাণ্ড হবে। কি দরকার? এর থেকে সে তার মায়ের ঘরেই থাকবে। নিজের বাবার বাড়ি, অথচ বাড়িটার সামনে দাঁড়িয়ে শ্রুতির ভীষণ ভয় হলো। তাকে যদি থাকতেই না দেয় তখন কি হবে? শ্রুতির ভেতর থেকে কান্নারা ডুকরে এলো। তার কি বাড়ির এতই অভাব? তার কি কোনো যাওয়ার বাড়ি নেই? এত বড় পৃথিবী, অথচ তার থাকার কোনো জায়গা নেই। ভাবতে শ্রুতির চোখ ভরে উঠল, ঠোঁট ভেঙে গেল আপনা আপনি। শ্রুতি নিজেকে ধাতস্থ করে কান্না গিলে ফেলল। ব্যাগ কোনো মতে টানতে টানতে ঢুকে গেল বাড়িতে। বাড়িতে ঢুকে শ্রুতি ভীষণ অবাক হয়ে গেল। সোফায় বসা মায়ের আগের ঘরের 3 ছেলে, শাহিনা, শাহিনার ভাই, অন্য সিঙ্গেল সোফায় বসা আমিন সাহেব। শ্রুতির হাত কাঁপা কেঁপে উঠল হালকা, তবুও সে নিজেকে শক্ত করে ঘরে ঢুকতে লাগলো। আমিন সাহেব তা হতে দিলেন না, সামনে এসে দাঁড়ালো। তুই এখানে কেন? আমার তো এখানে থাকার কথা আব্বু। শ্রুতি তার বাবার সাথে খুশি মনে হাসি খুশি মুখ করে কথা বলতে ভীষণ মজা পায়। মনে হয় সে তার বাবার গায়ে আগুন ছুঁড়ে মারে, আর সে আগুনে আমিন সাহেব জ্বলে। ভালোভাবে বল তুই এখানে কেন? এত সহজে ভুলে গেলে হয়? আমি না কথা দিয়েছিলাম 6 মাসের মধ্যে ফিরে আসব। এলাম আব্বু। তুমি দেখো আজকে সন্ধ্যা 7 থেকে 8টার দিকে কিন্তু 6 মাস পূরণ হবে। আজ আমার আর আপার বিয়ের 6 মাস পূরণ হবে। আমি আমার কথা রাখলাম। 6 মাসের মধ্যে বাপের বাড়িতে ফিরে এসে তোমাকে হারিয়ে দিলাম। সব কথা শান্তভাবে বলল, শেষের কথাটায় প্রকাশ পেল জেদ, কঠিনত্ব। আমিন সাহেব বলার ভাষা খুঁজে পেলেন না। তার চিন্তা ঘুরে গেল। শ্রুতি তারা সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দিল, কিন্তু কেন? শ্রুতি কি তার সম্পর্কে কিছু বলছে নাকি? তবে কি ব্যবসা থেকেও তাকে বাদ দেওয়া হবে? আমিন সাহেবের চিন্তার মাঝে শ্রুতি বলল, জিতে গেছি, কিন্তু সেই হিসেবে এখন আমি এখানে থাকবো যতদিন মন চায় ততদিন। বলেই যেতে নিল শ্রুতি। শাহিনা উঠে এসে তাকে বাধা দিতে নিলে আমিন সাহেব চোখের ইশারায় তাকে থামতে বলল। শ্রুতি চলে গেল নিজের ঘরে। শ্রুতি, এসব কি করে ফেললি তুই? এমন কেউ করে? আচ্ছা তুই আমাকে এখন ফোন করে এইসব না বলে সকালে ফোন করতি।
তাহলে আমি সব হতে দিতাম না। আপা, আমি চাইনি আমিন শিকদার তার ব্যবসায় এত লাভ করুক, তাই ছেড়ে দিয়েছি। মানলাম সেটা, তবে তোর মানা উচিত তুই নিজের অজান্তেই ভুল করেছিস। মানা উচিত না? শুধু বল উচিত না? হ্যাঁ। তাহলে তাহলে ভুল যেহেতু করেছিস, তোর কি উচিত ছিল না ক্ষমা চাওয়া? তার চেয়েও বড় ব্যাপার, পার্থিব কষ্ট পেয়ে তোকে একটা কথা বলেছে, আর সেটা মেরেই তুই চলে এলি। ওকে তোকে শাসন করার অধিকারও রাখে না? তোর ভুল ধরিয়ে দেবে না? বাড়ি থেকে বেরিয়ে যেতে বলাকে তুমি শাসন বলছো? এমনি এমনি তো বলেনি শ্রুতি। তুই এতদিন শুধু বলতে চলে আসবি চলে আসবি, সেটা সূত্র ধরেই বলেছে যে ভালো না লাগলে চলে আসতে পারিস। তোর উচিত ছিল বাড়িতে থেকে পার্থিবের রাগ মন ভাগ, আর তুই সত্যি সত্যি চলে এলি। এলাম। উচিত হয়েছে ওই বাড়ি যাওয়া? খুব হয়েছে। ভীষণ মন খারাপ, অভিমান থেকে উত্তর দিল শ্রুতি। বিভা হতাশ হলো। তার বোন এমন করছে কেন? নিজের স্বাভাবিক জীবনকে এইভাবে নষ্ট করছে কেন? বিভা শাসন স্বরে বলল, শ্রুতি, তোর কাজে আমি আমিন শিকদারের জেদ দেখতে পাচ্ছি। যেই জেদ কারোর ভালো করে না, শুধু ধ্বংসই করে। তুই নিজের জীবন নিজে ধ্বংস করছিস। যা ইচ্ছা কর, আমি আর কখনো কিচ্ছু বলবো না তোকে। বিভা ফোন কেটে দিল। শ্রুতি অবাক হয়ে চেয়ে রইল ফোনের দিকে। ঘরে ঢুকে সে প্রথমে তানহামাকে ফোন করেছিল, বলেছে সে এই বাড়িতে চলে এসেছে, আর কখনো যাবে না। তানহাকে এই কথা বলার কারণ শ্রুতি জানে না, তবুও বলেছে। এরপরে বিভাকে ফোন দিয়ে কালকে সব ঘটনা বলেছে। ঘটনা শুনেই শুরু হলো বিভার রাগারাগি। শ্রুতি মন খারাপ করে ফোন ফেলে রাখলো বিছানায়। পার্থিব ভীষণ ক্লান্ত হয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকে তার শরীরের ক্লান্তি থেকে মনের ক্লান্তিকে বেশি ভারী মনে হলো। ঘরটা ফাঁকা, পুরো ফ্ল্যাটটাই ফাঁকা। কেন? শ্রুতি চলে গেছে বলে? পার্থিব নিজেকে বোঝাতে চেষ্টা করলো একজন মানুষ কমে গেলে কখনো ঘর বাড়ি ফাঁকা হয়ে যায় না। নিজেকে অযথা সান্ত্বনা দিয়ে ফ্রেশ হলো সে। বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আজ যখন সে অফিসে ছিল তখন তার মা তাকে ফোন করলো। ফোন করে ভীষণ ব্যস্ত হয়ে গলায় আতঙ্ক ঢেলে বলল, বাবা, শ্রুতি নাকি চলে গিয়েছে, আর ফিরবে না ঘরে। বাবা, ওর সাথে কি ঝগড়া করেছো তুমি? মেয়েটা কাউকে না বলেই চলে গেল। এরপর গিয়ে ফোন করে জানালো, আমার ভীষণ চিন্তা হচ্ছে। মায়ের কথা শুনে পার্থিব মনে হলো দিন দুনিয়া এমন বিরক্তিকর কেন, এত জঘন্য কেন। সে বিপরীতে তেমন কিছু বলতে পারেনি, শুধু বলেছিল, তাকে নিয়ে চিন্তা করে নিজের প্রেশার বাড়িও না। সে গেছে, ভালো হয়েছে, আমি অনুমতি দিয়েছিলাম। এরপরই ফোন কেটে দিল। পার্থিব নিজের সামনের ড্রেসিং টেবিল থেকে পানি ভর্তি বোতল ছুঁড়ে মারল পেছন দিকে। ঠন ঠন শব্দ তুলে কাঠের ফুলদানি পড়ে গেল। পার্থিবের মুষ্টিবদ্ধ হাত কাঁপতে লাগলো। ঘরের চারদিকে চোখ বুলাতে বুলাতে বলল, এত জেদ ভালো নয় শ্রুতি, একদমই ভালো নয়। শ্রুতি বসে আছে বারান্দায়, হাঁটু জড়িয়ে ধরে বসা, মুখ মলিন শুকনো। সারাদিনে পেটে কিছু পড়েনি তার। দুপুরের দিক রুম থেকে বেরিয়েছিল। আশেপাশে কাউকে তেমন দেখা যায়নি। হুট করে কোথা থেকে যেন শাহিনের ভাই এলো। লোকটা মধ্যবয়সী, ভদ্র চেহারা, অথচ শ্রুতির কাছে সবচেয়ে নোংরা চেহারা। তাকে কোনো মতে এড়িয়ে সে রুমে ঢুকে যে দরজা বন্ধ করলো, আর খুললই না, খুলবেও না। শ্রুতি বারান্দা থেকে উঠে ঘরে এলো, তার মায়ের ঘরে। মৃত্যুর আগে তাহিরা এই ঘরে থাকতো, আমিন শিখতে থাকতেন অন্য ঘরে। দ্বিতীয় বিয়ের পরে শাহিন ও আমিন সাহেবের রুমেই থাকে। এই রুমে কেউ আসে না, হালকা ময়লা রুমটা, তবুও শ্রুতি পরিষ্কার করেছে যতটা পারা যায়। শ্রুতির দরজার জানালা বন্ধ করে দিল। সে ভূতে ভয় পায়, ভীষণ ভয় পায়। হঠাৎ হঠাৎ মনে হয় লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। দরজা জানালা বন্ধ করে তার ভয় আরো বাড়তে লাগলো। সে বিছানার মাঝামাঝি জায়গায় গিয়ে বসে পড়ল। বসে চোখ বন্ধ করে হাঁটুতে মাথা দিয়ে রইল। কিছু সেকেন্ড পরেই দরজায় কড়া নাড়ার শব্দে চমকে উঠল শ্রুতি। কে? ভয়কে ঢেকে রেখে প্রশ্ন করল শ্রুতি। উত্তর এলো না। আরো দুইবার শব্দ হলো। শ্রুতি উঠে দরজার কাছে গেলে শুনতে পেল পুরুষালী কণ্ঠ। দরজা খোলো তো শ্রুতি, একটু গল্প করি। আমি তোমার মামা, অনেকদিন পর দেখা হলো, তাই গল্প করতে এলাম। বাক্যগুলো শ্রুতির বোধগম্য হওয়া মাত্রই সে ছিটকে সরে গেল দরজা থেকে। মুহূর্তের মধ্যেই হাত পা কাঁপতে লাগলো অস্বাভাবিকভাবে। মামা? মামা ওই ভয়ঙ্কর লোকটা? শ্রুতির মনে পড়ে গেল ছোটবেলার ঘটনা। ছোটবেলায় এই লোক প্রায় আসতো শাহিনা এই বাড়ির বউ হওয়ার পরে। এমনই একদিন তাকে হুট করেই কোলে বসিয়েছিল। আদর করার নামে তাকে ভীষণ বাজেভাবে স্পর্শ করেছিল পিঠে, বুকে। ছোট শ্রুতি বেশি কিছু ঘটার আগেই দৌড়ে গিয়েছিল দাদি বিভার কাছে। বিভার কাছে সব বলতেই বিভা ভয়ানকভাবে রেগে যায়।
সবাইকে অবাক করে দিয়ে 16 বছর বয়সী শান্ত বিভা ছুটে আসে রান্নাঘর থেকে দা নিয়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই লোকটাকে কোপ দিতে যায়, কিন্তু ভাগ্য তার সহায় হয়ে তাকে বাঁচিয়ে দেয়। বিভার কোপ তার লাগে না, তার আগেই সে সরে যায়। ততক্ষণে লোকটা চিৎকারে সবাই এসে জড়ো হয় বাড়ির। বিভাকে থামানো হয়। সবার সামনে আমিন শিকদারকে চিৎকার করতে করতে বিভা ঘটনা বলে। চোখ থেকে পড়তে থাকে তার উত্তপ্ত অশ্রু। নিজের সর্বশক্তি দিয়ে বাবাকে আশ্রয় ভেবে সব কথা বললেও ভাগ্য বিভাকে আশ্রয় দেয় না। সবাইকে অবাক করে দিয়ে আমিন সাহেব বিভাকে থাপ্পড় দেয় গালে। থাপ্পড়ের সাথে সাথে ভেঙে দেওয়া হয় 16 বছর বয়সী কিশোরীর মনে থাকা বাবার প্রতি সব শ্রদ্ধা সম্মানকে। সেদিন থেকে বিভা আমিন শিকদারের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আর কখনো বিভা আমিন শিবকে কিছু বলতে চায়নি, শুধু দাদির ব্যাপার ছাড়া। দাদিও নিজের ছেলের ওপর থেকে হারিয়ে ফেলা সব আশা ভরসা। 2 নাতনিকে নিয়ে এসে বুকে জড়িয়ে ধরে রাখেন আর চোখের পানে ফেলেন। দূরে ছোট দোলনায় ঘুমিয়ে থাকে ছোট্ট হামিম। শ্রুতির সব মনে পড়তে অসহ্য ব্যথা হতে লাগলো বুকে। এই লোক আবার এসেছে কেন? আবারও সেই রকম কিছু করবে? এত বছর তো বিভা ছিল, দাদি ছিল, এখন তো কেউ নেই, কেউ নেই। শ্রুতির মাথা হালকা ঘোরাতে লাগলো। সে দুর্বল পায়ে রুমের টেবিল টেনে দরজার সামনে বাধা দিয়ে দিল। ক্যাচক্যাচ আওয়াজে পরিবেশ হয়ে উঠল আরো বিরক্তিকর। শ্রুতি নিজেকে বুঝ দিল যে দরজা ভাঙলো টেবিলের কারণে আসতে পারবে না, একদম পারবে না। শ্রুতি ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ল। সবাইকে খেতে দিয়ে বিভা দাঁড়িয়ে রইল। মাহাতির বসতে গিয়েও বসল না। বিভার দিকে তাকালে দেখলো বিভা ভীষণ অন্যমনস্ক হয়ে আছে। বিভা, মাহাতির, হাসিনা, সিদ্দিক সবাই একসাথে খাওয়া দাওয়া করেন। হামিমকে আগে খাওয়ানো হয়। মাঝে মাঝে সিদ্দিক সাহেব অসুস্থতার কারণে আগে খেয়ে নেয়। সবাই একসাথে খায় বলেই বিভার এইভাবে দাঁড়িয়ে থাকা মাহাতিরের ভালো লাগলো না। বিভা মাহাতিরকে প্লেট দিলে সে প্লেট নিয়ে বসে গেল। বিভা মলিন মুখে চলে গেল ঘরে। মাহাতির ঘরে ঢুকে দেখলো বিভা জানালায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। মাহাতির বিছানায় বসতে বসতে বলল, খেলে না যে, শরীর খারাপ? মন খারাপ। মাহাতির তাকালো বিভার দিকে। মেয়েটা এত অসহায় হয়ে কেন বলল? মাহাতির তাকিয়েই রইল। বিভা বাইরে থেকে চোখ ঘুরিয়ে বলল, শ্রুতি না খেয়ে আছে মাহাতি, আমার গলা দিয়ে খাবার নামবে না। মাহাতির বুঝলো বিভা কান্না গিলে ফেলছে। মাহাতির নির্নিমেষ চেয়ে রইল। নিজেকে সামলে নিয়ে বলল, শ্রুতি খায়নি কেন? ও বাবার বাড়িতে, ও আমাকে কিচ্ছু বলেনি, কিন্তু আমি বুঝেছি ও কিছু খায়নি, জানি আমি। মাহাতির কিছুই বুঝতে পারল না। এর মধ্যেই বিভা মলিন স্বরে বলল, ও আপনি তো চা খাবেন, নিয়ে আসছি দাঁড়ান। বিভা চলে গেল। মাহাতির বিভাকে দেখে আশ্চর্য হয়ে উঠল। এই মেয়েটা সবার কথা ভাবে কিভাবে, তাও আবার মন খারাপ নিয়ে। আচ্ছা, বিভার মন খারাপ দেখে কি মাহাতির কষ্ট পেল? সে কি ইদানিং বেশি ভাবছে না বিভাকে নিয়ে? বিভার অসহায়ত্ব কি তাকেও স্পর্শ করলো? মাহাতির শুয়ে পড়ল। খিদে লেগেছে অথচ সে খায়নি। শ্রুতি বসে আছে চুপচাপ। ঘুমানোর চেষ্টা করেছিল, আসেনি। এখন বাজে রাত 2টার মতো, অথচ তার ঘুম আসছে না। শ্রুতির ভাবনার মাঝেই দরজায় আবার আঘাত হলো। আঘাত ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকলো। ভয়ে শ্রুতি নেমে গেল খাট থেকে। এর মধ্যেই দরজার বাইরে থেকে বলা হলো, শ্রুতিমা, দেখো তো আমার ফোনে কি যেন হয়েছে, বুঝতে পারছি না। সবাই ঘুমে, তাই অযথা তোমাকে বিরক্ত করতে এলাম। কিছু ঘন্টা আগের ভয়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠল। শ্রুতি কি করবে ভেবে পেল না। খাট থেকে ফোন নিয়ে বারান্দার দরজা খুলল। বারান্দায় ঢুকে ভেতর থেকে আটকে দিল। শ্রুতির মনে হচ্ছিল দরজা ভেঙে ফেলবে। দরজা ভেঙে লোকটা ভেতরে ঢুকে যাবে। এখন ভয় নেই। দরজার সাথে টেবিল সরাতে অনেক কষ্ট হবে, আর কষ্ট করে ঢুকেও লাভ হবে না। বারান্দার দরজা ভাঙতে হবে। শ্রুতির মনে হলো সেদিন যদি বিভা সত্যি সত্যি লোকটাকে কোপ দিত, তাহলে আজ এইসব হতো না। ফোনের সমস্যা নিয়ে রাত 2টায় কেউ আসে? এতই বোকা শ্রুতি? শ্রুতি মোটেও বোকা নয়। শ্রুতি বসে পড়ল দেয়াল ধরে। বিভার কথা ভেবে, পার্থিবীর কথা ভেবে ভীষণ অভিমান হলো। আকাশের চাঁদের দিকে মুখ দিয়ে মায়ের কাছে নালিশ করল শ্রুতি, আমাকে কেউ ভালোবাসে না মা, কেউ ভালোবাসে না। পার্থিবও ভালোবাসে না, আপা ভালোবাসে না, কেউ ভালোবাসে না। সবাই আমাকে বকে, আমাকে তুমি কেন নিয়ে গেলে না? আমার এখানে অনেক ভয় লাগছে, আমি মরে যাব এখানে। ডুকরে উঠল শ্রুতি। পার্থিবকে ভীষণ মনে পড়ছে। মনে হচ্ছে এই মুহূর্তে পার্থিবের বুক সবচেয়ে নিরাপদ স্থান। পার্থিব পাশে থাকলে তার আর কাউকে লাগবে না। কিন্তু পার্থিব কোথায়? সে কেন তাকে চলে আসতে বলল? সব ভুলের মতো এবারও কেন তাকে ক্ষমা করল না? শ্রুতি ফুপিয়ে উঠল। পার্থিব টি শার্ট পরে রাস্তায় দাঁড়িয়ে আছে। ঘরে ভালো লাগছিল না, তাই সিদ্ধান্ত নিল বাইরে বের হবে।
গাড়ি নিয়ে বের হয়ে সে নিজের অবচেতন মনে শ্রুতির বাড়ির সামনে এসেই থামলো। এরপর সেখানে দাঁড়িয়েই পার করলো 2.5 ঘন্টা। এসেছিল রাত 12টার দিকে, এখন রাত 2:30টা। পার্থিব সিদ্ধান্ত নিল গাড়িতে গিয়ে বসবে। গাড়িতে বসে চোখ বন্ধ করলো, নিজের অবুঝ মনকে বুঝ দিল সে শ্রুতির একদম পাশে না থাকুক, তবে কাছে আছে। তাদের মধ্যকার দূরত্ব কম না হলেও বেশি নয়। সে আর শ্রুতি এক আকাশের নিচে আছে, এই বা কম কি। সূর্যি মামার মিষ্টি আলো ধরণীতে ছড়িয়ে পড়তেই লালিমা কেটে গেল। পৃথিবীর বুক ভরে উঠল স্বচ্ছ পবিত্র আলোয়। আলো বাড়ার সাথে সাথে বাড়ল আলোর তীব্রতা, কমে গেল কোমলতা। সূর্যের তীক্ষ্ণ আলো চোখের পাতায় পড়তেই চোখ জ্বলে উঠল। পার্থিব আড়মোড় ভেঙে উঠতে গিয়ে আবিষ্কার করলো তার ঘাড় চেপে ধরা ব্যথা। বেহালায় ঘুমিয়ে পড়ার কারণেই হয়তো। পার্থিব গাড়ি থেকে নেমে হাত পা ছড়িয়ে ব্যায়াম করলো। উদ্দেশ্য শরীরে ভাজে ভাজে থাকা ঘুম থেকে দূর করা। মাথাটাও ঝিম ধরে আছে, ঘুমটা ভালো হলো না। অবশ্য চোখ লেগেছে এই 3:30 4টার দিকে। কানের উপরের অংশ থেকে মাথাটা ভীষণ ব্যথা অনুভব হচ্ছে। পার্থিব নিজের কাজ শেষ করে একবার বাড়িটার দিকে তাকালো। তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। তার কি ভেতরে যাওয়া উচিত? শ্রুতিকে ফিরিয়ে আনা উচিত? মন বলল যাওয়া উচিত। সে বকেছে বলেই তো মেয়েটা চলে এলো। মস্তিষ্ক বলল যাওয়া উচিত না। শ্রুতি তার সাথে থাকতে চায় না, কি দরকার মেয়েটাকে কষ্ট দেওয়ার। মন মস্তিষ্কের যুদ্ধে জিতে গেল মস্তিষ্ক। পার্থিব একরাশ অসহ্য ব্যথা নিয়ে উঠে পড়ল গাড়িতে। গাড়ি ঘুরিয়ে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। তার অফিস যাওয়া প্রয়োজন। গতকালকের ঘটনার পর তার কাজ বেড়ে গেছে শতগুণে। শ্রুতি ভাবে তাকে কেউ ভালোবাসে না, অথচ সে জানতেও পারল না তার জন্য কেউ সারা রাত ভরে অপেক্ষা করেছে। শ্রুতির ঘুম ভাঙল সকাল সকাল। দেয়াল থেকে মাথা তুলে সূর্যের আলোতে চোখ মুখ কুচকে ফেলল। তবুও শ্রুতি তাকিয়ে রইল নির্নিমেষ। সুন্দর, কি সুন্দর তেজ। শ্রুতির মন ভীষণ ভালো হয়ে গেল। মনে হলো এই আলোর তেজের সাথে সাথে সে নিজের ভেতরেও তেজ অনুভব করছে। মনের সব অন্ধকার কেটে যাচ্ছে ধীরে ধীরে। শ্রুতি উঠে দরজা খুলল, ফ্রেশ হয়ে গোসল করে নিল। দরজার সামনের টেবিলটা কষ্ট করে সরিয়ে নিল। এরপর বড় করে একটা শ্বাস ছাড়লো এবং নিল। শ্বাস ছাড়ার সাথে সাথে যেন তার মধ্যে থেকে বেরিয়ে গেল সব ভয় যন্ত্রণা। ভেতরে ঢুকলো সাহস, তেজ। দিনের আলোর কি সুন্দর ক্ষমতা। মানুষের মনের ভয়কে দূর করার সাথে সাথে যোগায় বাঁচার নতুন সাহস, প্রেরণা, দেয় আশ্বাস, বিশ্বাস, ভরসা। শ্রুতি ঘর থেকে বের হতে নিয়েও হলো না। বের হওয়া মানেই ঝামেলা, কি দরকার শুধু শুধু। তবে হ্যাঁ, দাদি আম্মুর ঘরে যাওয়া যায়। শ্রুতি দাদির ঘরে ঢুকে সব দেখতে লাগলো। মানুষটা নেই, আর কখনো আসবে না। ভাবতে ভেতরটা কেমন যেন করে উঠল। মৃত্যু এত ভয়ঙ্কর কেন? এতটা মানুষের মৃত্যুর সাথে সাথে কত মানুষ যে নিঃসঙ্গ হয়ে পড়ে, তা কি ওই মানুষটা কখনো জানবে? শ্রুতির খাটের দিকে তাকালো। ভেসে উঠল শৈশবের স্মৃতি। এই ঘরেই তো তার দাদি এক হাতে তাকে, অন্য হাতে বিভাকে জড়িয়ে ধরে রাখত। দাদির ছবি হাতে তুলে নিল। শাড়িতে মোড়ানো সাধারণ একটা মুখ। কিন্তু শ্রুতির মনে হলো এই পৃথিবীতে যদি সৌন্দর্যের তালিকা করা হয়, তাহলে তার মা, দাদি, আপা থাকবে সবার উপরে। ছবিটার দিকে তাকিয়ে বলল, দাদি ফিরে আসো, দেখো আমি এসছি, এই বাড়িতে এসছি। কত বড় বাড়ি, কত মানুষ, অথচ তোমার শ্রুতির জন্য এই বাড়িতে কেউ নেই। তোমার কি উচিত না ফিরে আসা? শ্রুতির ভীষণ ঘুম পেল। সে এগিয়ে গিয়ে দরজাটা ভালোভাবে বন্ধ করে ফিরে এলো। দাদির বিছানায় শুয়ে দাদির বালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। মাহাতির বসে আছে নিজের টেবিলে। মুখভাব স্বভাবতই গম্ভীর, শান্ত। এক মনে কম্পিউটার টাইপ করে চলেছে। এরই মাঝে মনে পড়ল বিভার কথা। বিভার কথা এখনই মনে পড়ল, এটা ভুল। এখন সব সময় মনে পড়ে। মাহাতির মনে করতে চায় না, তবুও মনে পড়ে। সে কি কোনোভাবে মেয়েটাকে ভালোবেসে ফেললো? ভালোবাসা? ভালোবাসা আবার কি? ভালোবাসা কি এতই সহজ? মাহাতির নিজের কাজে প্রচণ্ড বিরক্ত হয়ে কাজে মন দিল। তাও যেন মন মানতে চাইছে না। দিন যাচ্ছে আর সে কেমন যেন বিভাকেন্দ্রিক হয়ে যাচ্ছে। এই তো আজকে সকালবেলা সে রেডি হয়ে বসে রইল। এমনকি নিজেই রান্নাঘরে গিয়ে বিভার হাত থেকে টিফিন নিল। টিফিন নেওয়ার পরও সে গেল না, আবার এসে বসে রইল। মন বলল এখনো গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি। বিভার আয়তাল কুরসি পড়ে ফু দেওয়া বাকি। বিভা রান্নাঘর থেকে বেরিয়েই প্রশ্ন করল, জাননি? বলতে বলতে এগিয়ে এসে মাহাতিরের মাথায় এসে ফু দিয়ে দিল। মাহাতির লক্ষ্য করলো বিভা তার দিকে তাকিয়ে মলিনভাবে হাসলো। এতেও মাহাতিরের ভীষণ আপত্তি হলো। বিভা মলিন হাসবে কেন? অন্যান্য দিন তো কত সুন্দর করে হাসে, একদম মনের ভেতর থেকে হাসে। মাহাতিরের মনে পড়লো শ্রুতিকে নিয়ে কিছু একটা হয়েছে, তবে সে ব্যাপারটা জানে না, জানতে হবে।
তাতে যদি বিভার মন ভালো হয়। বিভার মন ভালো? মাহাতির যে কিনা কাজের সময় নিজের খাওয়ার কথাও ভাবে না, সে কিনা কাজের সময় কাজ বাদ দিয়ে ভাবছে বিভার কথা। ভাবতেই পারে বিভা তার বউ, সংসার করছে দুজন, তার তো ভাবা উচিত। সাধারণ কারণেই ভাবছে মাহাতির, এখানে বিশেষ কোনো কারণ নেই। এইসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু না। মাহাতির নিজেকে বুঝ দিয়ে কাজে মন দেওয়ার চেষ্টা করলো। কতটুকু সফল হলো কে জানে। শ্রুতির ঘুম ভাঙলো একদম বিকেল বেলায়। ঘুম থেকে উঠতেই মাথা চক্কর দিল, চারদিকে হালকা অন্ধকার মনে হলো। ঠাস হয়ে আবারও শুয়ে পড়ল সে। গতকাল থেকে সে না খাওয়া, পানি ছাড়া পেটে কিচ্ছু পড়েনি, মাথা তো ঘুরবেই, অস্বাভাবিক কিছু নাই। শ্রুতি বিছানায় ঠাস হয়ে পড়ে রইল আরো কতক্ষণ। এরপর শক্তি জোগাড় করে উঠে বসলো। সিদ্ধান্ত নিল বাইরে থেকে কিছু কিনে আনবে। শ্রুতি উঠে গেল হাত মুখ ধুতে। যেই ভাবা সেই কাজ। টাকা দিয়ে বাইরে থেকে খাবার কিনে নিয়ে এলো শ্রুতি, হালকা খাবার। খাবার নিয়ে টেবিলে বসে গেল। আশেপাশে মানুষ বলতে শাহিনাকে দেখা গেল, মুখ শক্ত করে কাজ করছে নিজ মনে। বাকিরা কোথায় কে জানে। শ্রুতি খেতে শুরু করলো। খাওয়ার মাঝখানেই শুনতে পেল, ইবলিশ শয়তানের ঘুম ভাঙলো তবে। শ্রুতি তাকিয়ে দেখলো আমিন শিকদার দাঁড়ানো, বাসার কাপড়েই আছে। অফিসে যায়নি নাকি? শ্রুতি উত্তর দিল, শয়তান আমাকে বললেন? আমি শয়তানের ঘুম তো ভেঙেছি সবার আগে, কিন্তু ঘর থেকে বের হইনি, কারণ আপনাদের চেহারা দেখতে ঘৃণা লাগে। এর চেয়ে রুমে বসে মুরগির মতো ঝিমানো অনেক ভালো কাজ। তাই রুমে ঘুমাচ্ছিলাম। কেন, আমাকে মিস করছিলেন নাকি আমিন শিকদার? একটা যে চড় দিব না, গাল একদম ফাটাই দিব। বান্দের বাচ্চা, শ্বশুর বাড়ি থেকে চলে আসিস, আমার আবার বড় বড় কথা। বাপের মুখ আমাদের মুখ দেখতে ঘেন্না লাগে। শাহিনা গর্জন করতে করতে এগিয়ে এলো। এমনিতেই সে শাহিনাকে সহ্য করতে পারে না, তার উপর গালাগালি। গালাগালি শুনে শ্রুতির মুখ শক্ত হয়ে গেল। এত বিশ্রী কেন এই মহিলা? তাও হেসে দিল। বন্দিটা কে শাহিনা বেগম? আমিন শিকদার। আমিন শিকদার বন্দি হলে আমার কোনো সমস্যা নেই। সে বন্দি গালি হওয়ারই যোগ্য। আমিন শিকদার এবার অস্বাভাবিক রেগে গেল। নিজের এমন অপমানে বোধজ্ঞান হারিয়ে চিল্লিয়ে উঠল, বান্দি তোর মা! শ্রুতি খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। নিজের বাবার এমন নোংরা ব্যবহারে অশ্রাব্য মুখের ভাষায় বমি পেয়ে গেল শ্রুতির। শরীর ঘৃণায় রি করে উঠল। সাথে নিজের মৃত মায়ের কথা উঠিয়ে যেন গরম তেলে পানি ছিটানোর মতো কাজ করা হলো। শ্রুতি চিৎকার করলো, একদম আমার মাকে নিয়ে কথা তুলবেন না। আপনার মুখে আমার মায়ের নাম মানায় না। আপনার মতো একটা নোংরা পিশাচ জঘন্য মানুষ যদি আর একবার আমার মাকে নিয়ে কথা বলেন, তাহলে আমি আপনার জিভ টেনে ছিঁড়ে দিয়ে রাস্তার কুকুরদের খাওয়াবো। আমিন সাহেব তেড়ে এলো। শ্রুতির সামনে থেকে খাবার নিয়ে উল্টে ফেলে দিল মেঝেতে। আমিন সাহেবের আর কিছু বলার আগেই কলিং বেল বেজে উঠলো অনেক জোরে। কমপক্ষে 8 অথবা 9 সেকেন্ড পরে বাজলো। মনে হলো কেউ ভীষণ ক্ষোভ নিয়ে বাজালো। শাহিনা দ্রুত গিয়ে সদর দরজা খুলে দিল। দরজার সামনে সাদা পাঞ্জাবি পরিহিত মীর আসাদুজ্জামান দাঁড়ানো। শ্রুতি, শাহিনা, আমিন সবার দৃষ্টি তখন আসাদ সাহেবের দিকে। হতবাক হয়ে চেয়ে রইল সবাই। আসাদ সাহেব ভদ্রভাবে সালাম দিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে সে তার তীক্ষ্ণ চোখে সব পর্যবেক্ষণ করলো। নিজে খাবার পড়া, শ্রুতির হাতে খাবারের অংশ লেগে থাকা, আমিন সাহেবের রাগের রেশ ভরা চেহারা, সব বিবেচনা করে সে চুপ করে রইল। শ্রুতি আসাদ সাহেবকে দেখে মাথা নিচু করে ফেলল। এই মানুষটাকে সে অসম্ভব শ্রদ্ধা করে, তবুও নিজের অজান্তেই কিভাবে যেন ভুল হয়ে গেছে। শ্রুতি জানলে এমনটা কখনোই করতো না। শ্রুতির ভীষণ ভয় লাগছে। আসাদ সাহেব কি তাকে বকবে? বকার জন্যই বুঝি এসেছে। অজানা ভয়ে শ্রুতির চোখে পানি জমা হতে শুরু করলো। আসাদ সাহেব এগিয়ে গেল শ্রুতির দিকে। কালে তাকে তানহা বলেছিল যে শ্রুতি চলে গেছে, আর নাকি আসবে না এমন বলেছে শ্রুতি। সাথে ছিল তানহা বেগমের দুশ্চিন্তা ভরা কিছু কথা। তানহা বেগমের দুশ্চিন্তা দেখে তাকে ধীরে ধীরে সে ঘটনা বললে তানহা বেগম ভীষণ অবাক হয়। সাথে সরল মনে নিজের মত দেয় যে শ্রুতির কোনো দোষ নেই, বেচারি হয়তো বাবার উপর অনেক রাগ। তাছাড়া আমিন সাহেব শ্রুতি বিভার সাথে স্বাভাবিকভাবে কথা বলে না, তাও জানালো। নিজের স্বামীকে শ্রুতির দাদির মৃত্যুদিনে করা আমিন শিকদারের ব্যবহারের কথা বলতেও ভুলল না তানহা। সব শুনে আসাদ সাহেব বুঝলেন যে আমিন সাহেবের মাঝে সমস্যা। সেই তাদের সন্তানদের আগলে রাখতে পারেনি, যার ফলস্বরূপ শ্রুতি, বিভা, হামিম সবাই তার থেকে দূরে চলে গেছে। তাছাড়া আমিন শিকদার তাকে অনেক মিথ্যে কথা বলেছে। তাকে বলা হয়েছিল শ্রুতি, বিভা, হামিম, শাহিনা আর তার ছেলে মেয়ে। অথচ বিয়ের পর সে জানতে পেরেছে শাহিনা বেগম তার দ্বিতীয় ঘরের বউ। এমনভাবে অনেক মিথ্যে কথাই আমিন সাহেব তাকে বলেছে। সব ভাবতে আসাদ সাহেবের মুখ শক্ত হয়ে গেল।
এরপর আজ সকালে আসিফ সাহেব অফিস গিয়ে ভাবছিল শ্রুতির কথা। শুধু শুধু মেয়েটা চলে গেছে রাগ করে, না জানি ওই ঘরে কত ঝামেলা হচ্ছে। একটাও ভুল করেছে তাই বলে বাড়ি ছেড়েই চলে যেতে হবে নাকি? সব মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছিল সে যাওয়ার পথে শ্রুতিকে নিয়ে যাবে। তাই তো ছেলেকে অন্য গাড়িতে পাঠিয়ে দিয়ে সে এসে পড়ল। আস্তে আস্তে ঠিক করেছে বাড়িতে গিয়ে পার্থিবের গালে একটা চড় বসাবে। বউ চলে এসেছে অথচ তার কোনো চিন্তাই নেই। চিন্তা নেই ব্যাপারটা এমন নয়, পার্থিব আজ অফিসে অনেক অন্যমনস্ক ছিল যা আসাদ সাহেব লক্ষ্য করেছে। আসলে ঘরে শান্তি না থাকলে কোথাও শান্তি নেই।